সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসীমুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসীমুখে আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম এবং অভিবাসন বিশ্লেষক সৈয়দ সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বে আলোচনা করব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে 45 থেকে 50 লাখ বাংলাদেশি রয়েছেন। তাদের কি অবস্থা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা জানার চেষ্টা করব যে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং বর্তমানে কী অবস্থা, এটি জানাতে আমি মাসুদ করিম আপনার কাছে জানতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যে এখনকার কী অবস্থা। এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে আক্রমণ করছে এবং ইরান পাল্টা আক্রমণ করছে বিভিন্ন দেশে, এখন যুদ্ধের আসলে কী অবস্থা চলছে? ধন্যবাদ। যেটা টার্গেট করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু, যে তারা ওই খামেনিকে হত্যা করার মাধ্যমেই এটার মধ্যে একটা বিজয় সূচিত করবে, তারা ওইখানকার বিজয় বলতে ওইখানকার রিজিম চেঞ্জ করবেন, কিন্তু সেই জায়গায় তো এখন তিনি সফল হন নাই। বরং ইরানের পক্ষ থেকে যথেষ্ট রেসিস্টেন্স করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমেরিকার যতগুলি বেইজ আছে মধ্যপ্রাচ্যের, যেমন ধরেন বাহরাইন বা অন্যান্য দেশগুলিতে, কুয়েত, কাতার, প্রত্যেকটা বেইজে এই সামরিক ঘাঁটিগুলিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ওই ক্ষেপণাস্ত্র হামলা করার ফলশ্রুতিতে আমেরিকান সৈন্য এবং আমেরিকান যে লোকজন আছে তারা এখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু ওখানকার স্থাপনা হয়তো এখনও আছে, কিন্তু এখানে লোকজন সরিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমেরিকা যে হামলাটা করছে সেটা হচ্ছে বিমান হামলার মাধ্যমে একটা যুদ্ধে জয় করা একটু ডিফিকাল্ট, কারণ এখানে স্থলভাগে যেখানে তাদের প্রবেশ করা এখানে খুব কঠিন, কারণ ইরান একটা বড় রাষ্ট্র, সেটা অনেকটা গাজার মতো না, যে গাজা যেরকম একটা ছোটো, কিন্তু ইরান অনেক বড় রাষ্ট্র, তাদের মরুভূমি আছে, সমুদ্র আছে, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্লেস। এর আশেপাশে রাশিয়া আছে, অন্যান্য দেশ যেগুলি আছে, চায়না আছে, এদেরও কিন্তু বিরাট ইন্টারেস্ট আছে। সবচেয়ে বড় কথা, লেটের যে ঘটনাগুলি এখানে সবচেয়ে বেশি হিট করছে হলো ইকোনমিকে। একদিকে যেমন আমেরিকা তাদের সমরাস্ত্র, আধুনিক অস্ত্র নিয়ে এখানে যুদ্ধ পরিচালনা করছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটার ফলে তার উপরে বিরাট একটা চাপও পড়ছে, অর্থনৈতিক চাপ। আর তার চেয়েও বড় কথা হলো যে এটা গ্লোবাল ইকোনমিকে খুব বিরাটভাবে এফেক্টেড করছে। বিশেষ করে ইরানের পাশ দিয়ে যে হরমুজ প্রণালী, আপনি জানেন যে ইরানের পাশ দিয়ে 160 কিলোমিটার দীর্ঘ, 33 কিলোমিটার প্রস্থ এই যে হরমুজ প্রণালী, এটা বিশ্বের তেল পরিবহনের, এটা তেল পরিবহনের 1/5 গ্লোবাল তেল, অর্থাৎ 20% তেল এখান দিয়ে পরিবহন হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলিতে। সুতরাং এখন তো কোনো জাহাজ ভয়ে সেখান দিয়ে যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। এবং ওনারা ইরান ঘোষণা করেছে যে যদি এখানে আমেরিকান কিংবা ইসরায়েলি কোনো তেল ট্যাঙ্কারের দিক দিয়ে যায় তাহলে সেটাতে হামলাও করবে। এটা আপনার মনে আছে যে 80-র দশকে যখন ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়, তখন ট্যাঙ্কার যুদ্ধ হয়েছিল এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীতে এক একজন এক এক ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছিল। এটা যখন ব্যাহত হয় তেল সাপ্লাই, তেলের দাম বেড়ে যায়। যেমন এই $70 থেকে কত 146 না কত হয়েছে ব্যারেল প্রতি, এবং তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে শেয়ার বাজারগুলি ফল করতে থাকে। সব গ্লোবাল ইকোনমি বিরাট টার্মোইল, যে আমাদের এখানে দেখেন পেট্রোল পাম্পগুলো কিলোমিটার প্যানিক বাইং চলছে। তো আমি যেটা বলবো যে এটা একটা বিরাট ইম্প্যাক্ট, এবং সেই ইম্প্যাক্টটা সামলানো বিশ্বের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই যে হরমুজ প্রণালী, এটা ঐতিহাসিকভাবে যখন মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কার হয় নাই তার আগেও ইকোনমিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল। আমি বলছি যে স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট লোকেশনে ইরান অবস্থান করার কারণে ইরানকে যে পরাস্ত করা, বাইরের থেকে বোমা হামলা করে, এটা খুবই কঠিন। স্থল আক্রমণ না হলে বা স্থল আক্রমণ করা সেখানে একেবারেই অসম্ভব বলা যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা এস্টিমেটের বাইরে, ওরা আন্দাজও করতে পারে না যে এই পরিমাণ রেসিস্ট্যান্স ইরানিরা করবে, এবং সামনের দিনগুলিতে আরও হয়তো জোরালো তারা করতে পারে। কারণ লিডার মারা যাওয়ার পরে যেটা ভেবেছিল যে তাদের গ্র্যাভিটি সেন্টার নষ্ট হয়ে গেছে, কিন্তু না, দেখা যাচ্ছে সেখানকার মানুষের মধ্যে আরও ঐক্য বেড়ে গেছে এবং তারা এই বহিঃশত্রুকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এবং ইরানের নতুন নেতা তারা নির্বাচন করেছে মোস্তফা খামেনিকে। উনিও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ একজন, উনি নীরবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন, এবং এখানকার ধর্মীয় নেতারা সবাই মিলে এগুলি করেছেন। সুতরাং যুদ্ধ তাদের অব্যাহত আছে, এবং এই যুদ্ধ আমার মনে হয় না
যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যেটা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ট্রাম্পের পক্ষ থেকে অথবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মানুষকে রাস্তায় নেমে আসতে বলতে, যারা বিরোধী, এর আগে আমরা দেখেছি নানান সময় নানান ইস্যুতে ইরানের মধ্যে জনগণ রাস্তায় নেমেছে, বিরোধিতা করেছে। এই ইস্যুতে কি সেরকম লক্ষ্য করছেন? না, এখন তো আর সেই শুনাই। রাস্তায় যেটা 12 দিনের যুদ্ধ হয়েছে বা তারপরে যখন রাস্তায় আন্দোলনটা হয়েছিল, সেটা ছিল ইকোনমিক ইস্যুতে, ডোমেস্টিক ইকোনমিক ইস্যু, ইনফ্লেশন, অর্থনৈতিক খারাপ অবস্থা, এটা কিন্তু চলমান ছিল, বাট আমেরিকান পরোক্ষ ইন্ধন হয়েছিল। কিন্তু এখন বহিঃশত্রু যখন এসে হামলা করছে, তখন সেইটার পক্ষে হয়ে রাস্তায় মানুষ নেমে আসবে, সেটা মনে হয় একটা অসম্ভব ব্যাপার। কারণ সেখানে তাইলে তাকে ট্রেইটার, রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী হিসেবে তাকে শাস্তি এক্সিকিউট করতে পারে। কারণ আমেরিকান যে ইরানিয়ান যে ইসলামিক শাসক, যারা 79 সালে তারা যে ইসলামিক বিপ্লবের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে, তারা কিন্তু ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা চালু রাখছে ঠিকই, কিন্তু তারা একই সঙ্গে বহু মানুষকে এক্সিকিউটও করে। সুতরাং এখানে কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এইভাবে নেমে আসে, এবং নেমে আসায় প্রায় অসম্ভব। কারণ এখানে তাদেরকে যখন বিতরণ করা হয়েছিল, রেজা শাহ পাহলভিকে, যেটা উদারপন্থী আমেরিকানপন্থী শাসককে 79 সালে, সেটা ওই দিন ছিল, দেশের ভেতরে আন্দোলন ছিল। এখন বাইরের আক্রমণ, সেটা ইরানিয়ান জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে ফেলেছে। এখন যে ইসলামিক শাসন, মানে ইসলামিক রিপাবলিক অফ ইরানের যে দুঃশাসন, সেই দুঃশাসন ভুলে গিয়ে মানুষ দেশপ্রেমে ঐক্যবদ্ধ হচ্ছে। সুতরাং জিনিসটা যত সহজ ভাবা বলেছিল যে সাদ্দাম হোসেনকে মেরে ইরাক লন্ডভন্ড করে ফেলা, বা মুয়াম্মার গাদ্দাফিকে মেরে লিবিয়াকে ডিসমেন্টেল করে ফেলা, ইরানের ক্ষেত্রে এইভাবে জিনিসটা কাজ হচ্ছে না। সুতরাং এর মধ্যে তাদের আবার অনেক সাপোর্টার আছে, যেমন রাশিয়া বা চায়না, তারাও পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং সম্ভব হলে মিলিটারিলিও, মানে প্রত্যক্ষ নয়, টেকনোলজি দিয়ে বা যে কোনোভাবে হোক, হ্যাঁ, হিডেনে সেভাবে হেল্প করতে পারে। সো একটা যুদ্ধ এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে বা নেতানিয়াহুর হাতে নাই। যুদ্ধ যদি এখানে বন্ধ করতে হয়, তাহলে ইরানেরও সদিচ্ছা থাকতে হবে। সুতরাং বোথ পার্টি যদি মানে এখন ইচ্ছা না করে, তাহলে এই যুদ্ধ সহসায় থামবে না। এই যুদ্ধ যদি সহসায় না থামে, তাহলে এই বিশ্বের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাইফুল হক, আপনাদের শুনছিলেন যে যুদ্ধের পরিস্থিতি সহসাই থামছে না এবং তার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আমরা দেখছি এই মুহূর্তে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা অভিবাসী রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের উপর আসলে কী ধরনের নেতিবাচক প্রভাব তো পড়ছেই, একটু সার্বিক অর্থে বা বিস্তৃতভাবে একটু জানার চেষ্টা করবো। ধন্যবাদ। যেটা আমরা জানলাম যে ইম্প্যাক্ট অফ যে এই যে যুদ্ধটা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি সাফার করছে কিন্তু আমাদের যারা অভিবাসী কর্মী আছেন। আপনি জানেন যে এই অঞ্চলে প্রায় 70 থেকে 80 লক্ষ বাংলাদেশি অভিবাসী ওখানে কাজ করে, এবং তাদের সাথে তাদের পরিবার ওখানেও আছে, দেশে যারা আছেন তারাও জড়িত। সব মিলিয়ে তাদের উপর যে মানসিক যে চাপটি চলছে, সেটা একটি বিষয়। আরেকটি হচ্ছে তাদের যে উপর যে হামলা হচ্ছে, সে হামলার শিকারও তারা হচ্ছে। যেসব এলাকায় আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা শুনেছি বা জানতে পেরেছি যে 4 জন নিহত হয়েছে। এখনও জানি না আরও কত নিহত সংখ্যা, এটা কত হয়েছে বা বাড়বে, এবং আহতের সংখ্যা আমরা শুনছি বাড়ছে। এবং যেসব স্থাপনাগুলিতে আঘাত হানছে বিভিন্ন জায়গাতে, সেই সব স্থাপনার কাছাকাছি বাংলাদেশিরা কাজ করে, বিশেষ করে কনস্ট্রাকশন ক্ষেত্রে। তো এই যে জনগোষ্ঠী, তাদের আমরা জানি যে তাদের যে প্রোটেকশনের জায়গাটা আমরা কোনোভাবেই সেভাবে আমরা দেখি না যে আন্তর্জাতিকভাবে এইসব ক্রাইসিসে আসলে ইন্টারন্যাশনাল কিছু পলিসিস বা ফ্রেমওয়ার্ক থাকে। এবং বিশেষ করে এর আগে ইরাক কুয়েত যুদ্ধের কথা বোধহয় মনে আছে আপনাদের, অনেক দিন আগের কথা। ওই সময় বাংলাদেশিরা বিভিন্নভাবে সাফার করেছে, সেখানে একটা ফ্রেমওয়ার্ক ছিল, এবং যারা এই যুদ্ধের সময় চলে আসতে চেয়েছে তাদেরকে ফেরত আনার ব্যাপারে বিভিন্ন সংস্থা, সরকার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহায়তা করেছে। এবারে সেইভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি না। তো এটা একটা আশঙ্কার বিষয়। সবাই মনে করছে হয়তো এটা থেমে যাবে বা এটার প্রভাব সে পড়বে না। অর্থাৎ এখন পর্যন্ত মানে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা কাজ করে অভিবাসীদের নিয়ে, তাদের সাথে কোঅর্ডিনেট হতে কোনো অ্যাপ্রোচ নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে? সরকার হয়তো কথা বলছে, সরকার কিন্তু এমনি উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে একটা ক্রাইসিস টিম তারা তৈরি করেছে কয়েকটি মন্ত্রণালয় নিয়ে,
প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপরে আপনার ফরেন মিনিস্ট্রি এবং বিমান চলাচল মন্ত্রণালয় নিয়ে। কিন্তু এটা আমরা মনে করি যে এটা আরও বিস্তৃত করা দরকার, এখানে আরও অনেক মন্ত্রণালয়ের সাথে যুক্ত হওয়ার দরকার, এবং হয়তো সেটা হবে। কিন্তু সেই জায়গায় যে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, যেমন আন্তর্জাতিক সংস্থার কথা বলছেন, বা আরও যারা আছে নন স্টেট অ্যাক্টরস, তাদের সাথে আলোচনাটা করা দরকার। সেটা আমরা খুব বেশি লক্ষ্য করছি না, তবে সবাই যার যার জায়গা থেকে কাজ করছে, তথ্য নেওয়ার চেষ্টা করছে। আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, আমরা আমাদের মতো কাজ করছি। আমরা জানি আমাদের বেশ কিছু সংস্থা বা বিভিন্নভাবে কাজ করে, তো সেখানে যে তথ্যগুলো আমরা পাই, বিশেষ করে লেবাননে যেটা আমরা দেখছি, সেখানে যেভাবে মানে আমরা আশঙ্কা করেছিলাম যেসব এলাকায় মানে আঘাত আনা হয়েছে, সেই সব জায়গায় কিন্তু সেইভাবে কিন্তু ক্ষয়ক্ষতি বাংলাদেশিদের হয়নি, কারণ সেখানে একটা প্রোঅ্যাক্টিভ মেজার নিজেরাই নিয়েছে। ওখানে বাংলাদেশিরা নিজেরাই বিভিন্ন গ্রুপ করে তাদেরকে শেল্টারে এনেছে, এবং এখন পর্যন্ত তাদের খাবার দাবার সরবরাহ করছে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বাংলাদেশ দূতাবাসেরও বেশ একটা ভালো মানে ভূমিকা আছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় সেভাবে তথ্য পাচ্ছি না, তবে আমরা জানি যে এটা আমাদের সরকার থেকে নির্দেশনা দেওয়া আছে যে তাদের প্রতি যেন সেই খেয়ালটা রাখা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যেটা আমি বলবো যে এখনকার পরিস্থিতির সাথে যদি আপনি একটু মিলিয়ে নেন যে সামনে কি হবে, এই যে যেসব জায়গায় আঘাত হানা হচ্ছে সেসব জায়গায় কিন্তু সব কাজ বন্ধ হয়ে আছে। এখন সেই সব আমাদের বেশি কর্মীরা কাজ করতে পারছেন, তারা আশঙ্কার মধ্যে আছে যে তাদেরকে হয়তো ফেরত আসতে হবে, অথবা এখানে একটা প্রশ্ন করতে চাই যে কাজ এখন অনেক জায়গায় বন্ধ আছে, হয়তো নিরাপত্তার কারণে তারা ঘর থেকেই বের হচ্ছেন, অভিবাসী কর্মী যারা রয়েছেন। এক্ষেত্রে তাদের তো বেতনাদিও তো সমস্যার মধ্যে কাজ করে নেই, বেতন দেবে কি দেবে না, বা তাদের চলার ক্ষেত্রেও তো এইসব ব্যাপারেও তো কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাচ্ছি না। সেটা কে নেগোসিয়েশন করছে, কার মাধ্যমে হচ্ছে, ওই সরকারের সাথে। এটা তো আসলে মানে এমপ্লয়ার টু এমপ্লয়ার আলোচনা করা যাবে, এটা সরকারের দায়িত্ব, ওই দেশের সরকারের। তো আমরা জানি যে জিসিসি কান্ট্রি মানে গালফ কান্ট্রিজের যে সংস্থাটি আছে তাদের সাথে আমাদের সরকার নিশ্চয়ই আলোচনা হচ্ছে, হয়তো অতটা মিডিয়াতে আসছে না। আমরা ধারণা করি যে আমাদের দূতাবাসের মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো আলোচনা হচ্ছে। এটা হতেই হবে, তা না হলে তাদের যে আর্থিক বিষয় আছে, দেশেরও তো আর্থিক ক্ষতি। কারণ গত বছরে যে রেমিটেন্স এসছে সেটা তো আস্তে আস্তে কমে এবং ধস নামার উপকরণ হয়ে যাবে। আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে যে যারা যাওয়ার ছুটিতে এসেছিল, প্রচুর সংখ্যক মানুষ তারা এখনো যেতে পারে নাই, তাদের ভিসাগুলি আটকা পড়ে গেছে, এবং তারা ওইখানে যারা এমপ্লয়ার তাদেরকে পার্সোনালি যোগাযোগ করে হয়তো কিছুটা এক্সটেনশন করেছে, কিন্তু সেই রকম তো দেখা যাচ্ছে না যে আমাদের বিমান চলাচল এখনই শুরু হয়ে যাবে। যার জন্য যেটা হচ্ছে যে এটা এখন খুবই জরুরি যে প্রতিটা দূতাবাসের সাথে আমাদের সরকারের এখানেই বসার দরকার, এবং এই মেসেজগুলি আমাদের এখানে যেসব দূতাবাস আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের, যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনরা কাজ করে, তাদের সুরক্ষার ব্যাপারে এইখান থেকেই কথাগুলি শুরু করা দরকার, যেটা আমরা দেখতে চাই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী মন্ত্রণালয়, আমাদের অন্যান্য মন্ত্রণালয় মিলে তাই এই উদ্যোগটি নিয়েছে। কারণ বিভিন্ন ইয়েতে তো আমরা দেখি যে তারা দূতাবাসের মানে ওনাদের সাথে বসেন, কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু খুব একটা লক্ষ্য করছি না। আপনি তো কূটনৈতিক পিঠেও কাজ করেন, এখনো পর্যন্ত আপনি নানান প্রতিবেদন করেন। সাইফুল হক যেটি বলছিলেন যে দূতাবাসগুলোর সাথে বসা দরকার, আন্তর্জাতিক যে সমস্ত আয়ং সহ অনেক সংস্থা রয়েছে যারা অভিবাসীদের নিয়ে কাজ করে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না বা পরিলক্ষিত হচ্ছে না। এখানে কি গুরুত্ব একটু কম দেওয়া হচ্ছে? এত বড় একটা বিশাল খাত, এত বড় একটা বিশাল। ধন্যবাদ। এই যে যুদ্ধ যেটা হচ্ছে, এই যুদ্ধটার এটা বাংলাদেশের জন্য একটা, আমরা যদিও স্ট্র্যাটেজিক্যালি অনেক দূরের কান্ট্রি, মানে একেবারে আমরা আমাদের সীমানার মধ্যে যুদ্ধ হচ্ছে না, কিন্তু পরোক্ষ প্রভাবটা আমরা কিন্তু মারাত্মকভাবে এফেক্ট হচ্ছে। এবং এটার যেটা হলো যে আমাদের অর্থনীতির ভিত্তিটা কিন্তু ভেঙে ফেলতেছে। এক নাম্বারেই সেটা হলো এই যে রেমিটেন্সটা। এই আমাদের দেশে যত রেমিটেন্স আসে
তার একটা বড় সিংহভাগ আসে হলো মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব, গালফ কান্ট্রিগুলি থেকে। তো এই রেমিটেন্সের মধ্যে আবার একটা ভালো দিক হলো যে আমরা গার্মেন্টস রপ্তানি করে যে রেমিটেন্স পাই, সেই গার্মেন্টসের কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়, কাপড় অন্যান্য কিছু ইম্পোর্ট করতে হয়। সুতরাং এটা নেট অ্যাকচুয়ালি ইনকাম না, নেট ইনকাম হলো বাংলাদেশের অর্থনীতির জন্য, সেটা স্টেবিলিটির জন্য, সেটা হলো এই রেমিটেন্স। তো আজকে যে সমস্ত প্রবাসী বন্ধুরা আমাদের দেশের রেমিটেন্সকে রেমিটেন্স যোদ্ধা বলে, তাদেরকে জোরদার মানে রেমিটেন্স জোরদার করার জন্য তারা এখানে আসেন, তাদের ব্যাপারটা কিন্তু সরকারকে নাম্বার 1 প্রায়োরিটিতে রাখা উচিত। এবং আমি মনে করি সেই ক্ষেত্রে সরকার যেটা করছে সেটা যথেষ্ট না। সরকার যে করছে না আমি সেটা বলছি না, কারণ প্রথম দিনই আপনি নিজেই খাবারও করেছেন যে অনেক দেশের মধ্যপ্রাচ্যের অনেক মন্ত্রী, অনেক রাষ্ট্রদূত ওনাদের সাথে কথা বলেছে, কিছু নাম্বারও দিয়েছে যে লোকজন যদি কোনো হার্ট হয় বা কোনো সমস্যায় পড়ে যাতে ওই নাম্বারে, ইমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করতে পারে, কিংবা একটা মনিটরিং ব্যবস্থা অবশ্যই আছে, যেহেতু আমাদের দূতাবাস সেখানে আছে। কিন্তু আমি বলবো যে একটু প্রোয়েক্টিভলি যাওয়া উচিত, কারণ আমরা অন্যান্য দেশের মতো একইভাবে চললে চলে না। আমাদের দেশের কর্মী সংখ্যা আপনি দেখছেন যে সৌদি আরবে আমরা যখন গেলাম তখন তো হাইয়েস্ট নাম্বার প্রায়, মানে বিদেশি কর্মীদের মধ্যে। তো আমাদের এই কর্মীদের ওয়েলফেয়ারটা একটা গুরুত্বপূর্ণ, কারণ কর্মীরা নানাভাবে মানে ওয়েলফেয়ার থেকে বঞ্চিত হয়, এখানে শোষিত বঞ্চিত হয়। তো এখানে যেটা হতে পারে যে এটা একটা মারাত্মক আঘাত হতে পারে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়, যে সাইফুল ভাই যে কথাগুলি বললেন যে লোকজন যদি গিয়ে কাজে যোগদান করতে না পারে, সেখানের ইকোনমি যদি স্লো ডাউন হয়, যেমন এই যে তেলের ব্যবসা তো ওদের মূল ব্যবসা মধ্যপ্রাচ্যের লোকজনের, শুধু তেলের ব্যাপারে একটা সমস্যা হয়, তাদের অর্থনৈতিক কনস্ট্রাকশন হয়, তখন তারা স্বাভাবিকভাবে যদি জব কাট করে কমায়, সেটা আমাদেরকে আক্রান্ত করবে। তো সেই জন্য আমি মনে করি যে যে সমস্ত লোকজন সেখানে সেফে থাকতে পারে তাদেরকে সেফে রাখা উচিত, আর যাদের নিরাপত্তার অভাব আছে তাদেরকে নিরাপদ স্থানে সরাবেন, নাইলে দেশে ফিরে নিয়ে আসতে হবে। শুধু দেশে ফিরে নিয়ে আসলেই হবে না, যে লোকটা দেশে ফিরে আসবে এত টাকা খরচ করে গেছে, তার জন্য এখানে পুনর্বাসনেরও ব্যবস্থা করতে হবে, এবং এটা একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা হতে পারে। তারপরে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকেও প্রয়োজনে এখানে ইনভেস্টমেন্টে যেতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের যে 1 কোটি লোক বিদেশে থাকে, তার মধ্যে মধ্যপ্রাচ্যেই সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, ভাই বলেন 70 লাখ। তো 70 লাখ আনডকুমেন্টেড মিলে 70 লাখ, তো 70 লাখ যে মানুষ সেখানে থাকেন, তারা তো আমাদের অর্থনীতির আমি বলবো যে রক্ত প্রবাহ, এই যে ব্লাড সার্কুলেশন, এটা যদি বন্ধ হইতে মানুষ মারা যায়, তো আমাদের দেশে অর্থনীতি কিন্তু ধসে পড়বে যদি প্রবাসীদের এই জিনিসটাকে। তারা যে এরকম একটা বিপদগ্রস্ত সময়ের মধ্যে অবতীর্ণ হয়েছে, সেই জন্য রাষ্ট্রের প্রধান দায়িত্ব রয়েছে। তো আপনি যেটা বললেন যে বিভিন্ন সংস্থাগুলির সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা, যে ক্ষেত্রে ফিরে আনা দরকার ফিরে আনা, যে ক্ষেত্রে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে রাখা সম্ভব সেখানে রাখা, কিংবা যেখানে থাকা সম্ভব থাকা, সেখানে যদি তারা যদি কাজের মধ্যে, এখন যেটা সমস্যা হলো যে কনসুলার সার্ভিসগুলি দেয়া বা সরকারগুলির সাথে যোগাযোগ করা, সেই ধরনের ক্যাপাসিটি আমাদের এমবেসিগুলির খুব কম আছে। কারণ আমাদের এমবেসিতে লেবারের অ্যাটাচে 1 জন 2 জন, যেখানে লাখ লাখ কর্মী যে দেশে আছে সেখানে পর্যাপ্ত স্টাফ নাই। পর্যাপ্ত স্টাফ থাকলেও সেখানে পর্যাপ্ত স্টাফ নেই, আর যারাও আছে তারাও যে কাজ কতটা কী করতেছে সেটা একটা ব্যাপার। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা দেশ, আজকে আমরা তো একটা লেবার সেন্ডিং কান্ট্রি, আমাদের তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যারা একটা সবচেয়ে বড় কান্ট্রি, ওরা কিন্তু ইকোনমি এক্সপ্লোর করছে এমবেসির মাধ্যমে, কোত্থেকে কীভাবে বেনিফিট পাওয়া যায়। তো আমরা এখানে বাংলাদেশের ডিপ্লোমেসিটা কি হইলো, ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু এক্সপোর্ট করা, আর হইলো লোক পাল্টানো। কারণ আমার এখানে পটেনশিয়াল হইলো আমার এই জনশক্তি দেশের ভিতরে কর্মসংস্থান সৃষ্টি করা, আদারওয়াইজ তাকে বাইরে কর্মসংস্থান সৃষ্টি করা। এই 2টা জিনিস যদি ডিপ্লোমেসি বা সরকারের প্রায়োরিটিতে থাকে, তাহলে দেশের ভিতরে অনেক সংকট সমাধান হয়ে যায়। তো আমি মনে করি এটা একেবারে ক্রাশ প্রোগ্রাম করা, যে কমিটি যেটা অর্থমন্ত্রীর নেতৃত্বে করা হয়েছে 7 জন মন্ত্রীর নেতৃত্বে, যে অভিঘাতগুলি দেখার জন্যে, সেখানে নাম্বার 1-ই দেখা উচিত এই জনশক্তি বা যারা প্রবাসী
কর্মী, যারা অভিবাসী কর্মী আছেন তাদের ওয়েলফেয়ারের দিকটা। তো আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের এই প্রবাসী কল্যাণ ব্যাংক, তারপরে সাইফুল ভাইরা কিছু কিছু সুপারিশ দিবেন, সেই সুপারিশগুলি দিয়ে সরকার দেখে এবং অন্যান্য দেশগুলি কী করছে, অন্যান্য দেশগুলির সাথে একটু কোঅর্ডিনেটেড নেওয়া। যেমন ইন্ডিয়ার প্রচুর কর্মী আছে, এখানে ইন্ডিয়ার লোকও মারা গেছে, তো তারা কিন্তু লোকজন ফিরে আনার ব্যবস্থা করছে। আমরাও যেখানে থাকা সম্ভবই না একেবারে, সেখান থেকে ফিরে আনতে হবে। তবে মধ্যপ্রাচ্যে এখন একটা ভালো দিক যে এখান থেকে আমেরিকান লোকজন সরে যাওয়াতে ইরান হয়তো একটু হামলা বন্ধ করতে পারে, এবং ইরানিয়ানদেরকে আমাদের সরকার থেকেও বলা উচিত যে এখানে আমাদের যে লোকজন আছে সেই জায়গাগুলিতে তারা যেন দেখ। কারণ আমরা তো ইরানের যে নেতাকে যে হত্যা করেছে খামেনিকে, সেটার ব্যাপারে তো আমরা নিন্দা জানিয়েছি। আমরা মনে করি যে হামলার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিক টেবিলে শান্তিপূর্ণ উপায়ে। তো আমাদের সরকারের প্রধান কূটনীতি বা সরকারের প্রধান অভিষ্ট কি, অগ্রাধিকার কি, প্রাইম মিনিস্টার তারেক রহমান কি বলছেন? তিনি বলছেন যে বাংলাদেশের স্বার্থ হইল প্রথম, সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের স্বার্থ যদি দেখেন তাহলে আমি বলবো এই যুদ্ধটা থামলে সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে। তো এই যুদ্ধ যাতে বন্ধ হয় সেই জন্যে আমার ভয়েস রেইজ করা উচিত। আমি চাই না এটা এই যুদ্ধ কার পক্ষে কার বিপক্ষে সেটা আমার জানার বিষয় না। আমার বিষয় হলো এই যুদ্ধ বন্ধ হইলে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে, তাহলে এই দেশের মানুষ যেখানে মধ্যপ্রাচ্যে শান্তিতে থাকতে পারবে। তো সেই যুদ্ধ বন্ধের জন্যই আমাদের কাজ করা উচিত। এটা হলো ডিপ্লোম্যাটিক কাজ। আর সবচেয়ে বড় কাজ হলো আমার কর্মীদের সুরক্ষা, কর্মীদের যাতে ওয়েলফেয়ার, এবং তাদের কর্মীদের পরিবার যদি যারা মারা গেছে তাদের ডেড বডি বোধহয় কিছু একজন এসেছে, অন্যান্যদের যাতে ডেড বডি, আর যারা ইনজিউর হয়েছে 14 জনের মতো ইনজিউরের খবর আমরা পেয়েছি। সব খবরই যে আমরা পাচ্ছি তা ঠিক না, কারণ যুদ্ধের সময় অনেক খবর পাওয়া যায় না, ওরা আবার সেন্সর করে। তো আমি মনে করি যতটা সম্ভব মনিটর করা, ভিতর থেকে মনিটর করা করে খবরগুলি নিয়ে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, যাতে করে এই যারা ইনজিউর হয়েছে তাদের ট্রিটমেন্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা। কারণ পরিবারগুলি তো উদ্বেগের মধ্যে আছে। আপনি এয়ারপোর্টে গিয়ে দেখেন কি পরিমাণ অনেক মানুষের মধ্যে একটা হতাশা, যেতে পারছে না, কি একটা অবস্থা। তা আমি মনে করি যে এই সবগুলির মধ্যে একটা প্রাইম মিনিস্টার যেরকম একটা প্রোয়েক্টিভ অ্যাপ্রোচ নিয়েছে, তার সরকারের মন্ত্রী এবং আমলাদেরও তাকে সহযোগিতা করা উচিত। আচ্ছা সাইফুল হক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে যারা কয়েকজন মারা গেছেন 4 জন এবং অনেকে আহত হয়েছেন, তো আমরা কি আসলে ক্ষতিপূরণের দিকটা ভেবে দেখেছি কিনা, বা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিনা, বা সেরকম কোনো উদ্যোগ লক্ষ্য করেছেন কিনা? ধন্যবাদ। আসলে আমাদের তো উদাহরণ সামনেই আছে। আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আগেও পার করে এসেছি। আপনার কোভিডের সময়ের কথা আমি বলছি, তখন যেভাবে মানুষজন বিপদে পড়েছিল, ফেরত এসছে, কারো কারো ক্ষতিপূরণ আমাদের সরকার থেকে দিয়েছে। কিন্তু যেখানে বড় বিষয় হলো যে মৃত্যুর ব্যাপারে আমাদের কিছু কিছু প্যাকেজ আছে। আমাদের ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ফান্ড থেকে 3 লাখ টাকা মৃত ব্যক্তিকে দেওয়া হয় দাফন করার জন্য। কিন্তু কথা হচ্ছে এই যে মৃত্যুটা, এটার দায়িত্বটা তো যে দেশে মারা গিয়ে সেখানে নিতে হবে। এবং এই দায়িত্বটা যদি আমার মনে আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যখন সৌদি আরবে কাজ করতাম, তখন ইরাক কুয়েতে যুদ্ধটা হয়েছিল, এবং সেই সময় আমাদের ওইখান থেকে কিছু স্কার্ড মিসাইল সৌদি আরবে পড়েছে, কিন্তু সৌদি আরবের সাথে কোনো যুদ্ধ ছিল না। তার কারণে ওখান থেকে কিছু লোক ডিসপ্লেসড হয়েছিল, কিছু লোক আহত হয়েছিল। সেখানে এক একজন কর্মীকে সৌদি আরব, কুয়েত এবং ইরাকের যারা বাংলাদেশি বা অন্যান্য দেশের যারা ছিল, তাদেরকে একেবারে নির্দিষ্ট করে জাতিসংঘর মাধ্যমে বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং একটা হিউজ অ্যামাউন্ট। সেটারও উদাহরণ আমাদের সামনে আছে। পরবর্তীতে অবশ্য এই ক্ষতিপূরণগুলো যে দেশগুলোর থেকে নেওয়া হয়, তারা তাদের অনীহা বা তারা দিতে পারে না বা দেয় না, এইসব কারণে হয় নাই। কিন্তু এই বিষয়ে আমাদের যেসব সেন্ডিং কান্ট্রি আছে তারা মিলে, বাংলাদেশ তো অবশ্যই একটা বড় সেন্ডিং কান্ট্রি, তারপর তো অন্যান্য দেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, অন্যান্য দেশ এই মধ্যপ্রাচ্যের প্রচুর, তারা একসাথে মিলে এই বিষয়ে কথা বলতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন, ভাই বোনরা যারা আমাকে শুনছেনও, তারা কিন্তু দেশে আসতে চাবে না। তারা যে পরিমাণ টাকা খরচ করে এই দেশ থেকে গিয়েছে, সেই টাকা তো তাদের তোলা হয়নি, তা তুলতে হয়। সুতরাং তারা ওখানে মাটি কামড়ে পড়ে থাকবে। এখন সেখানে যদি এমপ্লয়ার যারা নিয়োগকর্তা, তারা যদি বেতন না দেয়, ভাতা না দেয়, কি আমরা দেখেছি কোভিডের সময় নিয়োগকর্তা পালিয়ে গেছে, তাদের কাছে পাসপোর্ট, তাদের কাছে কাগজপত্র সব কিছু,
যেটা ও দেশের নিয়ম, যেটার বিরুদ্ধে আমরা অনেকভাবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা কথা বলছি যে এটা তো অমানবিক। তার যে পাসপোর্ট ভিসা মানে সব কিছু তার নিয়োগকর্তার কাছে থাকে, যেটা ওরা বলে কাফালা সিস্টেম। যাই হোক, এইবারও কি ওইরকম কিছু হয় কি না, আর যদি হয়, আগের বার সরকার কিছু কিছু খবর কিন্তু পাওয়া যায় কিছু কিছু জায়গায় যে নিয়োগকর্তা চলে গেছে, আপনাদের যারা কর্মী রয়েছে তারাই বাড়ি সেই জায়গাটায় আমাদের মনে আছে যে আমাদের সুপারিশ আগেও ছিল, এবং গত এই কোভিড ক্রাইসিসের সময় সরকার কিন্তু তাদেরকে প্রণোদনা দিয়েছে ওই ওয়েলফেয়ার ফান্ড থেকে, অল্প যদিও, কিন্তু এখন তো এটা পরিকল্পনা করার সুযোগ সময় আছে। এখন জানি না যুদ্ধের অবস্থা কি হবে, আগামী সপ্তাহে কি হবে, এটা থেমে যাবে, থেমে গেলেও ওই সব এমপ্লয়ারদের ফেরত আসবে কিনা, ওই মানে যারা কর্মী আছে তারা কাজে যোগদান করতে পারবে কিনা, তাদেরকে ওখানে যেন রেখে তাদেরকে যেন ভাতা প্রদান করার ব্যবস্থা করা হয়, সেটা বাংলাদেশ থেকেই হোক আর ওই দেশ থেকেই হোক। এটাই হলো কূটনীতিক আলোচনাটা করার দরকার, জরুরি, যে আমার এই কর্মীগুলি আমার দেশ থেকে গিয়েছে ওখানে কাজ করার জন্য, এখন এই মাঝপথে যদি তার ফেরত আসে তাদের ফুল কম্পেনসেশন তারা প্রাপ্য। আর যদি ওখানে তাদেরকে রাখতে হয়, ওইসব এমপ্লয়াররা এসে আবার যদি তাদেরকে বেতন ভাতা দিতে হয়, তাহলে পরে আমাদের দেশ থেকে তাদেরকে প্রণোদনা দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা গতবারও দেখেছি, এটাকে বলে ওয়েস্ট থেফট। এই যে যারা এখন কাজ মানে ওখানে আসে, তাদের বেতনটা দেখা যায় 3 মাস বেতন পায় না, 4 মাস বেতন পায়, 6 মাস পায় নাই, ওই মালিক চলে গেছে, পালাই গেছে, এখন ওদের বেতনগুলি কিন্তু পরে আর পাওয়াই যায়নি, অনেকে ওই খালি হাতে ফেরত এসছে। এবারও যেন সেই জিনিসটা না হয়, এটা আগে ভাগে আমরা বলতে চাই যে এখনই সেই কূটনীতিক তৎপরতা ওই দেশে চালাতে হবে। আর ভাই যেটা বললেন যে আসলে দূতাবাসে আমাদের লোকবল খুবই কম, তারা কাদেরকে দেখবে, কাদেরকে, তথ্যই তো তাদের কাছে নাই। কারণ আপনি ধরেন সৌদি আরবে প্রায় 30 থেকে 35 লক্ষ লোক আনুমানিক থাকে, বা 40 লাখ হতে পারে। সেখানে আমরা জানি যে রিয়াদ, জেদ্দা, দাম্মাম সহ কয়েকটা জায়গায় মানে কাউন্সিলর আছে, এবং সেখানে কয়জন আছে লেবার কাউন্সিল, সেটা আমাদের দেখতে হবে। আমরা আগেও বলেছি, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে এইসব জায়গায় যদি আমাদের ইনভেস্টমেন্ট না হয়, এবং এই সরকারের আসার আগেও বলেছি, এখনও বলি, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এখন দেখতে হবে যে এই সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে এটা রিটার্নটা সেভাবে পাবেন। কারণ এই ক্রাইসিস টাইমে, এই ক্রাইসিসটা মোকাবেলা করতে যে যদি সব ধরনের ব্যবস্থা কিন্তু আছে, যখন কোভিডের পরে আমাদের একটা পলিসি হয়েছে রিইন্টিগ্রেশন পলিসি, সেই পলিসি সেখানে বিদ্যমান, কিন্তু সেই পলিসির মাধ্যমে আমরা তো চাইবো না যে যারা ফেরত আসছে তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, বা এটার ব্যবস্থা হয়তো এখানে পলিসির মধ্যে অনেক কিছু আছে। তা আমরা চাইবো যে যেসব কর্মী ভাই আমাদের এখন বিদেশে আছে তারা নিরাপদে থাকতে পারে, তাদের শেল্টারটা যাতে হয়, তাদের ওখানে থেকে যেন না খেয়ে না থাকতে হয়, যেটা এখন আমাদের বাংলাদেশি ভাইরাই করছে। তারা বিভিন্ন জায়গায় নিজেরা টাকা সংগ্রহ করে বা খাবার সংগ্রহ করে তাদেরকে দিচ্ছে, সেটার ব্যবস্থা করছে, সেটাকে সরকারকে দূতাবাসের পক্ষ থেকে আমাদের কমিউনিটি আছে তাদেরকেও তো উদ্বুদ্ধ করেছে, কিছুটা সেফ জোনে যারা আছে বা কিছুটা ধনী অবস্থা কয়েকটা জায়গায় তো হচ্ছে। আমরা বললামই, লেবাননে খুব ভালো একটা উদাহরণ পেয়েছি, আমরা জানি যে সৌদি আরবে তারাও উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা আরও দৃশ্যমান হতে হবে, সেটা আমাদের কর্মীরা যেন জানতে পারে। তাদের ইনফরমেশন সিস্টেমটা এরকম যে সবাই অনেকে জানেই না, আর এত প্রত্যন্ত অঞ্চলে এরা কাজ করে, হয়তো যেসব জায়গায় আমাদের এই সব আঘাতগুলি আসছে সেসব জায়গাগুলি এত প্রত্যন্ত অঞ্চলে যে আমার দূতাবাস থেকে হয়তো সেই খবরটা পেতেই হয়তো তাদের সময় লাগছে। সেই ব্যবস্থাটা তাদের করতে হবে, সেই মেকানিজমটা তাদের বের করতে হবে, এবং সেই জন্য দরকার ওই দেশের সরকারের সাথে একটা ক্লোজ কোলাবোরেশন, যে অঞ্চলে এই ধরনের আঘাত হচ্ছে সেখানে আমাদের কর্মী, আমাদের দেশের বাংলাদেশি আছে কতজন, তাদের কি অবস্থা, ঠিক সেম ওয়েতে আমার জানার মতে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের সেই ব্যবস্থায় নিচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের অন্যান্য দেশের সাথে সমন্বয় করে এই কাজগুলি করতে হবে, এবং ক্ষতিপূরণের জন্য যত মহলে যাওয়ার দরকার, বায়োল্যাটারালি হোক, মানে মাল্টিল্যাটারাল ফোরামে হোক, দাবি করতে হবে, জাতিসংঘে দাবি করতে হবে। এইসব যুদ্ধের ক্রাইসিসের সময় এইসব দেশগুলি যখন হয় তার একটা কম্পেনসেশন পলিসি কিন্তু জাতিসংঘেরও আছে, তো এবং সেই জায়গায় এই জিনিসগুলি তুলে আনতে হবে। আর যেটা ভাই বললেন যুদ্ধবিরতি বা যুদ্ধের বিরতি হয়ে যেতে পারে যুদ্ধ, কিন্তু যে ধ্বংসর সামনে আমরা দেখছি সে ধ্বংসে পজিটিভ দিকে দুইটা দিকই আছে। হয়তো আমাদের
প্রবাসী যারা ভাই আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আরো বেশি হতে পারে। সেই জন্য আবার ওই ব্যবস্থাটাকে মাথায় রেখে আবার ওই চিন্তা করতে হবে। আবার এই যে রেমিটেন্সের এইটা যে কমে যাবে সেটারও অবস্থা কি হয় সেটাও আপনাকে সবসময় পরিবর্তন করতে হবে। যেমন এইবার ঈদের আগে আমরা জানি রেমিটেন্স বাড়ে, কিছু কিছু রেমিটেন্স বেড়েছেও। দুইটা কারণ, একটা হলো যে আপনি জানেন ডলারের মানে দাম টাকার দাম বেড়ে গেছে, সেটাও একটা কারণ। কিন্তু এই যুদ্ধের সময় অনেকেই কিন্তু দেশে টাকা পাঠিয়ে রাখে তাদের পরিবারটা যেন সেফ থাকে, এমন সময় না হয় যেন গতবার আমরা কোভিডের সময় দেখেছি তার টাকাই পাঠাতে পারছে না। সুতরাং এই সব বিষয় মিলিয়ে আমাদের মন্ত্রণালয় এবং যারা অন্যান্য মন্ত্রণালয় আছে যারা টাস্ক ফোর্স করেছে, এখানে দুইটা ধরনের, একটা তো মানে 3টা মন্ত্রণালয় নিয়ে একটা করা হয়েছে, আর একটা 6-7টা মন্ত্রণালয় নিয়ে একটা করা হয়েছে। দ্যাটস ভেরি গুড। কিন্তু এই মাইগ্রেন্ট ওয়ার্কার বা মাইগ্রেশনটাকে তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে চিন্তা করতে হবে এবং ভবিষ্যতের জন্য এই সব জায়গাগুলিতে ইনভেস্টমেন্টের চিন্তা করতে হবে। আমি আগেও বলেছি যে দূতাবাসের মানে কর্মকর্তার নিয়োগ থেকে শুরু করে তাদের ওখানে ওয়েলফেয়ার সেন্টার করা, যাতে এইসব জায়গাগুলি দিয়ে বাংলাদেশিরা আশ্রয় পায়, থাকতে পারে এবং তথ্য আদান প্রদানের ব্যবস্থা থাকে। আশা করি আমরা অতীতেও আমরা নানান জায়গা থেকে ইভাকুয়েট করেছি, আমাদের কর্মীদের ফিরিয়ে এনেছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইরানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল এবং আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম সেখানে আক্রমণ হবে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করবে। কিন্তু আমাদের স্বল্প সংখ্যক মানুষ সেখানে রয়েছে, বিশেষ করে স্টুডেন্টরা রয়েছে কয়েকশো, তাদেরকে উদ্ধার করতে পারিনি বা তাদেরকে নিয়ে আসতে পারিনি। এখন তো যুদ্ধ চলতেছে, এখন বিশেষ করে এই তেহরান এবং অন্যান্য শহরগুলি এবং যেগুলিতে টার্গেট এলাকা, সেই সব এলাকা এখন তো পসিবল না যাওয়া, কারণ এখানে যদিও আমাদের মিশন আছে এখনো সেখানে, কিন্তু এখানে আমার মনে হয় যে এইসব দেশে মানে ইরানে এখন যারা আছে তাদেরকে মানে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বা নিরাপদ স্থানে রাখার জন্যে মানে জরুরি ভিত্তিতে, সেটা হলো মেইন কাজ। এবং সেই কাজটা করার জন্য আমাদের মিশন তেহরানে খুব বেশি ইয়ে করতে পারবে না, কারণ তারা নিজের বিপদে। আমি এখনকার কথা বলি, এখন তো অনেকটা অসম্ভব হয়েছে, কিন্তু আমরা যখন আক্রমণ হামলা হয় তার আগেই জানতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে না, তখন তো আর বোঝা যাচ্ছিল না। যাই হোক, এটা এখন যখন সুযোগ হয় প্যাসেজ, আমাদের মূল্যায়নের ঘাটতিও না, আমি যেটা বলছি, হ্যাঁ মূল্যায়নের ঘাটতি আপনি বলতে পারেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইরানিয়ান মিশন বাংলাদেশে আছে, এদের সাথে কথা বলা দরকার। কারণ বাংলাদেশের মিশন যিনি আছে তেহরানে, তার পক্ষে এই মুহূর্তে মুভ করা খুব ডিফিকাল্ট। হয়তো সারাউন্ডিংয়ে চারপাশে যেমন বাহরাইন বা অন্যান্য দেশে যেসব মিশন আছে, উজবেকিস্তান ইভেন, ওরা হয়তো কিছুটা যোগাযোগ করতে পারে, কিন্তু তেহরানে বাংলাদেশ মিশন তো তার নিজের সেফটি নিয়ে সে খুব চিন্তিত আছে। আর ওখানকার সরকার তো কে কোথায় আছে, বাংকারে আছে, কি করতেছে, তার সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ করা ভেরি ডিফিকাল্ট। তবে আমাদের এখানে ইরানিয়ান মিশন আছে, ইরানিয়ান দূতাবাস আছে। শুধু আমাদের রাষ্ট্রদূতকে যেটা যেভাবে রিকোয়েস্ট করছে যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজগুলি যাতে আসতে দেয়, একইভাবে বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে তাদের সেফটির জন্যে কি পরামর্শ, এবং এটা যাতে আমরা মেসেজ পৌঁছতে পারি, পরিবারের সাথে সাথে যোগাযোগটা হয়, কারণ এখানে অনেকেই তেহরানেও আছে, বাংকারে আছে, সেটার একটা সমন্বয় হতে পারে। এবং আরেকটা যে জিনিসটা কাজ করতে পারে যে আমাদের দেশের সরকার এখানকার এই মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটা দেশের মিশন এখানে আছে, তাদের সাথে কিন্তু বেশি করে কাজ করা উচিত। তাদেরকে ডেকে নিয়ে যে এটা তারা কী করছে, বিশেষ করে তথ্যটা পাওয়া, মনিটরিং করা, জিনিসটা সম্বন্ধে জানা, অন্যান্য দেশগুলো কি করতেছে, যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে এবং সেই নিয়ে কী করে। এই জন্য যে কমিটিগুলি গঠন করেছে সরকারের, এই কমিটিগুলি তো সার্বক্ষণিক তথ্য পেতে হবে। কমিটি করে রাখলাম, কমিটি বসলো, চা পান খেয়েছিল, এতে কিছু লাভ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই কমিটির কাছে ইনপুট থাকতে হবে, ইনপুট অ্যানালাইসিস করতে হবে। যদি প্রয়োজন হয় যে সাইবুল ভাইদের মধ্যে যারা প্রাইভেট সেক্টরে যারা আছে, আরও যারা অভিবাসন নিয়ে কাজ করে, তাদের সাথে সমন্বয় করা যাইতে পারে। এবং IOM যে সমস্ত সংস্থাটা যারা এদেরকে আনে, তাদের সাথে যোগাযোগ করা যাইতে পারে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট আছে, তাদের সাথে যোগাযোগ করে, এরকম যুদ্ধের মধ্যে ওরা কাজ করে অভ্যস্ত। কারণ এখানকার এইবার যুদ্ধটা কিন্তু কোনো নিয়ম নীতি মেনে হচ্ছে না। আপনি জানেন যে যুদ্ধেরও কিন্তু নিয়ম আছে, আন্তর্জাতিক মানে কনভেনশন অনুযায়ী যুদ্ধ পরিচালনা করতে হবে। আপনি যুদ্ধ, এইখানে দেখা যাচ্ছে যুদ্ধের কেউ কোনো নিয়ম মানছে না,
নির্বিচারে সিভিলিয়ান মানুষ হত্যা করা যাবে না, আপনি যুদ্ধবন্দীকে যে কোনো রকম আচরণ করা যাবে না, মানে মৃত ব্যক্তির সাথে লাশের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এবং তার সুন্দর সৎকার করতে হবে। এরকম নানা রকম আন্তর্জাতিক মানবিক আইন আছে। সেই আন্তর্জাতিক মানবিক আইন ঘুণাক করেও এরা মানছে না, যারা এখন যুদ্ধ করতেছে আমেরিকানরা। তো আমি তাই মনে করি যে এইরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু রেড ক্রিসেন্ট এবং এরা কাজ করে থাকে। কারণ রেড ক্রিসেন্টের একটা বড় দিক হলো যে তাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড নিউট্রালিটির একটা আছে, যে কারণে আমেরিকাও বলেন না, নেতানিয়াহু বলেন না, ইরানও কেউ শত্রু ভাবে না, তাদের একটা নিউট্রাল ক্যারেক্টার আছে। তা আমি মনে করি রেড ক্রিসেন্টের সাথেও এই ব্যাপারে আন্তর্জাতিক আইসিআরসি যেটা আছে, ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের সাথে, এবং IOM, এরা আমাদের বিভিন্ন সময় যতবার যুদ্ধ হয়েছে বিভিন্ন দেশ থেকে, লিবিয়ার থেকে, অনেক জায়গা থেকে লোকজনকে ইভাকুয়েশনে তারা হেল্প করেছে। তা আমার মনে হয় এদের সাথে এবার যোগাযোগ করা যেতে পারে। তা আমি মনে করি সব মিলে একটা সরকারকে একটা গভীর টাচের মধ্যে থাকতে হবে, কারণ সরকার হইলো এখানে ড্রাইভার আর বাকিরা হইলো সহযোগী হ্যান্ড। তো গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট, গভর্নমেন্টকে এখানে রিলাক্টেন্ট থাকার কোনো সুযোগ নাই। ধন্যবাদ মাসুদ করিম এবং সৈয়দ সাইফুল হক। আমরা চমৎকার আলোচনা শুনলাম আপনাদের কাছে, এবং আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হবে যাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এখানে জড়িত করা দেয়। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আমরা দেখতে দেখতে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ সময়ে চলে এসেছি। দুজন অতিথি আলোচনা করলেন। আমরা আশা করি মধ্যপ্রাচ্যে যে সমস্ত ভাই বোন রয়েছেন, অভিবাসীরা রয়েছেন, তারা নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।